আসসালামু আলাইকুম। যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে ইংলিশ শেখানোর জন্য ইউটিউব বা ফেসবুকে অসংখ্য ভিডিও রয়েছে, যেখানে একজন এক এক স্টাইলে ট্রাই করেছে ইংলিশটাকে বাঙালিদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য। এতে করে অনেক স্টুডেন্ট নিজেদেরকে ইংলিশে ডেভেলপ করে নিতে সক্ষম হয়েছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা বিভিন্নভাবে ট্রাই করার পরেও এখনো পর্যন্ত নিজেদেরকে ইংলিশে ডেভেলপ করে নিতে পারেনি। আমার আজকের ভিডিওটা জাস্ট তাদের জন্য। আমার 30 থেকে 35 মিনিটের এই ভিডিওটা কমপ্লিটলি দেখার মাধ্যমে একজন স্টুডেন্ট দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কমিউনিকেশন করার জন্য যে ইংলিশ প্রয়োজন হয় তার 80% সেন্টেন্স নিজে থেকে বের করতে পারবে। আর কয়টা সেন্টেন্স মেক করতে পারবো যদি আমি ক্যালকুলেশন করে বলি, তাহলে আমি হোয়াইট বোর্ডে যে ওয়ার্ডগুলো লিখে দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ড মেমোরাইজ করে এবং আজকের লেকচারে দেওয়া প্রত্যেকটা টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে একজন স্টুডেন্ট নিজে থেকে মিনিমাম 1,00,000 সেন্টেন্স বের করতে পারবে। কিভাবে পারবে ওই ক্যালকুলেশনটা আমি লেকচার শেষে দেখিয়ে দিব। আর কথা বাড়াচ্ছি না, মূল টপিকে চলে যাচ্ছি। আমি ডিরেক্টলি কিভাবে সেন্টেন্স মেক করতে হয় ওটা দেখাচ্ছি না। প্রথমে সেন্টেন্স মেক করার জন্য যে ওয়ার্ডগুলো প্রয়োজন হয় ওই ওয়ার্ডগুলো সম্পর্কে মিনিমাম একটা কনসেপ্ট নিয়ে নিব। কারণ যদি ডিরেক্টলি কিভাবে সেন্টেন্স মেক করা হয় ওটা দেখানো হয়, বিষয়টা ট্রান্সলেশন শেখানোর মতো হয়ে যাবে। আর যদি ট্রান্সলেশন শেখানো হয় তাহলে যে কয়েকটা সেন্টেন্স মেক করে দেখানো হবে ঠিক ওই কয়েকটা সেন্টেন্সেই একজন স্টুডেন্ট মেক করতে পারবে। এতে করে তার নলেজটা লিমিটেড হয়ে থাকবে। আমি চাচ্ছি এই লেকচারটা কমপ্লিটলি দেখার পরে একজন স্টুডেন্ট যেন নিজে থেকে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারে। দ্যাটস ওয়াই আমি প্রথমে ওয়ার্ড থেকে যে কনসেপ্টগুলো প্রয়োজন ওই কনসেপ্টগুলো নিয়ে এরপরে কিভাবে ওই ওয়ার্ডগুলো একটার সাথে একটা অ্যাড করে করে সেন্টেন্স মেক করা যায় ওই বিষয়টা ক্লিয়ার করে দিব। প্রথমে টেবল 1, যেটার নাম দেওয়া হয়েছে নাউন্স। প্রথমে আমরা ওই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড একবার পড়ে নিব। ছবি পিকচার, পানি ওয়াটার, ভাব ভয়েস, খাঁচা কেস, গাড়ি কার, পাখি বার্ডস। আমরা দেখতে পাচ্ছি এই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড স্পেসিফিক কোনো একটা জিনিসের নাম বোঝাচ্ছে। এখান থেকে আমাদের লেসন হচ্ছে নাম বোঝানো হয় ওরকম প্রত্যেকটা ওয়ার্ড আমরা নাউন্স নামে যে টেবলটি আছে ওই টেবলের আন্ডারে নিয়ে আসবো এবং ওই ওয়ার্ডগুলোকে সবসময় নাউন হিসেবে কনসিডার করব। তাহলে একইভাবে মাসুম একজন পার্সনের নাম, কম্পিউটার একটি ইকুইপমেন্টের নাম। এই জাতীয় প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা নাউন হিসেবে কনসিডার করব। আরেকটা বিষয়, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে সবসময় সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। যদি এর বাইরে কখনো সেন্টেন্সে অ্যাড করতে হয় তখন প্রেপোজিশনসের হেল্প নিয়ে অ্যাড করতে হয়। টেবল 2, যে টেবলটির নাম দেওয়া হয়েছে প্রোনাউন্স। এই টেবলকে আমি দুইটা কলামে ভাগ করে নিয়েছি। প্রথম কলামটির নাম দিয়েছি সাবজেক্টিভ, পরের কলামটির নাম দিয়েছি অবজেক্টিভ। এখানে সাবজেক্টিভ কলামে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোকে সবসময় আমরা সেন্টেন্স মেক করতে গেলে তখন সাবজেক্ট হিসেবে বসাবো। পাশের কলামে যে ওয়ার্ডগুলো আছে যেগুলোকে আমি অবজেক্টিভ ফর্ম হিসেবে কনসিডার করছি ওই ওয়ার্ডগুলোকে আমরা সবসময় সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসাবো। এখন আমরা ওই টেবল থেকে কয়েকটা ওয়ার্ড একবার পড়ে নিব। আমি, আই, আমরা, উই, তুমি, ইউ, সে, হি, সে, শি, তারা, দেই, ইহা, ইট। আমরা দেখতে পাচ্ছি এই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড কোনো একটা নামের পরিবর্তে ইউজ করা হচ্ছে। যেমন আমি, তাহলে আমার তো স্পেসিফিক একটা নাম আছে, ওই নামটা না বলে আমি বলা হচ্ছে। এরপরে আমরা, তাহলে যাদেরকে আমরা বলা হচ্ছে তাদেরও তো স্পেসিফিক নাম আছে, তার পরিবর্তে আমরা বলা হচ্ছে। এখান থেকে আমাদের লেসন হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সে ইউজ করব প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা প্রোনাউন নামে যে টেবলটি আছে ওই টেবলের আন্ডারে নিয়ে আসবো এবং
ওই ওয়ার্ডগুলোকে সবসময় আমরা প্রোনাউন হিসেবে কনসিডার করব। আরেকটা বিষয়, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে সবসময় সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। যদি এর বাইরে কখনো সেন্টেন্সে অ্যাড করতে হয় তখন প্রেপোজিশনসের হেল্প নিয়ে অ্যাড করতে হয়। টেবল 3, যেটির নাম দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভস। প্রথমে আমরা এই টেবলে থাকা ওয়ার্ডগুলো একবার পড়ে নিব। মনোযোগী, অ্যাটেনটিভ; অমায়িক, এমিয়েবল; দয়ালু, কাইন্ড; লম্বা, টল; প্রশস্ত, ওয়াইড; চমৎকার, ফ্যান্টাস্টিক; হিংসু, এনভিয়াস। আমরা দেখতে পাচ্ছি এই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কোনো একটা নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের লেসন হচ্ছে কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে ওরকম প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভস নামে যেই টেবলটা দেখতে পাচ্ছি ওই টেবলের আন্ডারে নিয়ে আসবো এবং ওই ধরনের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করব। আরেকটা বিষয়, এই জাতীয় ওয়ার্ডগুলো মোস্ট অফ দ্য টাইম নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে। টেবল 4, যেটার নামকরণ করা হয়েছে ভার্বস। প্রথমে আমরা ওই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড একবার পড়ে নিব। আঁকা, ড্র, ড্রিউ, ড্রং; পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক; খাওয়া, ইট, এইট, ইটেন; সিদ্ধ করা, বয়েল, বয়েলড, বয়েলড; বানানো, মেক, মেড, মেড; চালানো, ড্রাইভ, ড্রপ, ড্রিভেন; দেখা, ওয়ার্কড, ওয়ার্সড, ওয়ার্সড; ধোয়া, ওয়াশ, ওয়াশড, ওয়াশড; শেখানো, টিচ, টট, টট; কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। সো এখান থেকে আমাদের লেসন হচ্ছে কাজ করা বোঝায় ওরকম প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ভার্বস নামে যে টেবলটা আছে ওই টেবলের আন্ডারে নিয়ে আসবো। আরেকটা বিষয়, যখন আমরা একটা ভার্ব মেমোরাইজ করব তখন একসাথে 3টা ফর্ম মেমোরাইজ করে নিতে হবে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ যখন আমরা সেন্টেন্স মেক করতে যাব তখন সেন্টেন্সের রিকোয়ারমেন্টের উপর বেস করে এক এক সময় আমাদেরকে এক একটা ফর্ম ইউজ করতে হবে। টেবল 5, যেটার নাম দেওয়া হয়েছে অ্যাডভার্বস। প্রথমে আমরা ওই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড একবার পড়ে নিব। সুন্দরভাবে, নাইসলি; দ্রুত, ফাস্ট; ধীরে ধীরে, স্লোলি। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই টেবলে থাকা প্রত্যেকটা ওয়ার্ড একটা সেন্টেন্সে আনা হয় কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য। কিভাবে মডিফাই করে ওই বিষয়টা আমরা যখন প্র্যাকটিক্যালি সেন্টেন্স মেক করতে যাব তখন দেখে নিব। তাহলে এখানে আমাদের লেসন হচ্ছে ইংলিশের মধ্যে যে ওয়ার্ডগুলো কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করবে ওই ওয়ার্ডগুলোকে আমরা সবসময় অ্যাডভার্ব হিসেবে কনসিডার করব। টেবল 6, যেটার নাম দেওয়া হয়েছে প্রেপোজিশনস। প্রথমে আমরা ওই টেবলে থাকা ওয়ার্ডগুলো একবার পড়ে নিব। জন্য, ফর; সাথে, উইথ; ছাড়া, উইদাউট; র বা এর; অফ থেকে; ফর্ম এ বা মধ্যে ই। যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট ব্যতীত অন্য কোনো নাউন বা প্রোনাউন যদি অ্যাড করতে হয় তখন এই ওয়ার্ডগুলোর হেল্প নিয়ে অ্যাড করতে হয়। সো এখান থেকে আমাদের লেসন হচ্ছে যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট ব্যতীত অতিরিক্ত নাউন বা প্রোনাউন অ্যাড করার জন্য যে ওয়ার্ডগুলোর হেল্প নেওয়া হয় ওই ওয়ার্ডগুলোকে আমরা সবসময় প্রেপোজিশনস নামে যেই টেবলটা আছে ওই টেবলের আন্ডারে নিয়ে আসবো এবং ওই ওয়ার্ডগুলোকে সবসময় আমরা প্রেপোজিশন হিসেবে কনসিডার করব। টেবল 7, যেটির নাম দেওয়া হয়েছে কনজাংশনস। প্রথমে আমরা ওই টেবলে থাকা ওয়ার্ডগুলো একবার পড়ে নিচ্ছি। যদি, ইফ; এবং, অ্যান্ড; কিন্তু, বাট; যে বা যা; দ্যাট; অথবা, অর; পর্যন্ত; ঠিক; কারণ;
অ্যাজ যেন, অ্যাজ ইফ, যখন, while। এই ওয়ার্ডগুলো মূলত একাধিক সেন্টেন্স বা সমজাতীয় একাধিক ওয়ার্ডকে যুক্ত করার জন্য সেন্টেন্সে আনা হয়। সো এখান থেকে আমাদের লেসন হচ্ছে একাধিক সেন্টেন্স বা সমজাতীয় একাধিক ওয়ার্ডকে যুক্ত করার জন্য যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে আনা হয় ওই ওয়ার্ডগুলো সবসময় আমরা কনজাংশনস নামে যে টেবলটা আছে ওই টেবলের আন্ডারে নিয়ে আসবো এবং ওই ওয়ার্ডগুলোকে সবসময় আমরা কনজাংশন হিসেবে কনসিডার করব। টেবল 8 যেটার নাম দেওয়া হয়েছে ইন্টারজেকশন। প্রথমে আমরা ওই টেবলে থাকা ওয়ার্ডগুলো একবার পড়ে নিচ্ছি। কি দারুণ, ওয়াও, ইশ, ফিশ, বাবা, ব্রাভো। এই জাতীয় ওয়ার্ডগুলো সেন্টেন্সে আনা হয় মূলত আনন্দ, বেদনা, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করার জন্য। সো এখান থেকে আমাদের লেসন হচ্ছে আনন্দ, বেদনা, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করার জন্য সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো অ্যাড করা হয় ওই ওয়ার্ডগুলো সবসময় ইন্টারজেকশনস নামে যে টেবলটা আছে ওই টেবলের আন্ডারে চলে আসবে এবং ওই ওয়ার্ডগুলোকে সবসময় আমরা ইন্টারজেকশন হিসেবে কনসিডার করব। টেবল 9 যেটার নাম দিয়েছি কোয়েশ্চেন ওয়ার্ডস। প্রথমে আমরা ওই টেবলে থেকে ওয়ার্ডগুলো একবার পড়ে নিচ্ছি। কোথায়, where, কখন, when, কেন, why, কে বা কারা, who, কাকে বা কাদেরকে, whom, কি, what, কোনটি, which, কেমন, কত বা কিভাবে, how। মূলত প্রশ্নবোধক সেন্টেন্স মেক করার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়, যার দরুন এই ওয়ার্ডগুলোর নাম দেওয়া হয়েছে কোয়েশ্চেন ওয়ার্ডস। টেবল 10 যেটার নাম দিয়েছি টপ 15। ওই টেবলটি ন্যারেট করার পূর্বে আমি কয়েকটা সেন্টেন্স হোয়াইট বোর্ডে লিখে নিচ্ছি। সেন্টেন্স তিনটির মধ্যে প্রথমটি হচ্ছে আমি ছবি আঁকি, 2 নাম্বারটি আমি ছবি এঁকেছিলাম, 3 নাম্বারটি হচ্ছে আমি ছবি আঁকবো। এখানে সেন্টেন্স তিনটি বলতে গেলে একই রকম, ডিফারেন্সটা ক্রিয়ার এক্সপ্রেশনের ক্ষেত্রে। যেমন আঁকি, এঁকেছিলাম, আঁকবো। এখন বিষয় হচ্ছে ক্রিয়ার কোন এক্সপ্রেশনের জন্য ভার্বের গঠন কীরকম হবে ওই বিষয়টা ক্লিয়ার করে নেওয়ার জন্য আমাদেরকে টপ 15 নামে যে টেবলটা আছে ওটা কমপ্লিটলি আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। যেমন এখানে যখন আমরা আঁকি বলবো তখন আমাদেরকে ড্র বসাতে হবে, আর যখন এঁকেছিলাম তখন ড্রিউ বসাতে হবে, আর যখন বলবো আঁকবো তখন যখন আমরা ভার্ব বসাবো উই ড্র বসাতে হবে। একইভাবে যদি বলা হয় আঁকা উচিত তখন আমাদেরকে শুড ড্র বসাতে হবে, আর যখন আমরা বলবো আঁকতে হবে তখন হ্যাভ টু ড্র হবে। মোট কথা হচ্ছে ক্রিয়ার কোন এক্সপ্রেশনের জন্য আমাদেরকে ভার্বের গঠন কীরকম বসাতে হবে ওই বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য আমাদেরকে টপ 15 নামে যে টেবলটা আছে ওটা মেমোরাইজ করে রাখতে হবে। টপ 15-এ কনফিউজিং কয়েকটা বিষয় আছে ওইগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন এখানে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর তিনটা দেওয়া হয়েছে, কখন কোনটা বসবে। সাবজেক্ট যখন আই হবে তখন এম বসবে। একইভাবে সাবজেক্ট আমি তুমি ব্যতীত সাবজেক্ট দিয়ে যদি একজন বা একটি বোঝানো হয় তখন ইজ বসবে, আর বাকি সব সাবজেক্টের জন্য আর বসাতে হবে। এরপরে এসে হেল্পিং ভার্ব ওয়াজ এবং ওয়ার এর ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে যদি তুমি ব্যতীত একজন বা একটি বোঝানো হয় তখন ওয়াজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার বসবে। এরপরে হ্যাভ এবং হ্যাজ এর ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে যদি আমি তুমি ব্যতীত একজন বা একটি বোঝানো হয় তখন হ্যাজ বসবে, বাকি সব সাবজেক্টের জন্য হ্যাভ বসবে। আমরা একই রুলসটা হ্যাভ টু এবং হ্যাজ টুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সাবজেক্ট দিয়ে যখন
আমি তুমি ব্যতীত একজন বা একটি বোঝানো হবে তখন হ্যাজ টু বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু বসবে। এরপরে এম ইজ আর, কখন এম কখন ইজ কখন আর বসবে, ওই রুলসটা আমরা প্রথমে এম ইজ আর এর যে রুলসটা দিয়েছে একই রুলসটা অ্যাপ্লাই করে দিলে চলবে। আরেকটা বিষয়, ক্রিয়ার 1 নম্বর এক্সপ্রেশনের ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে যদি আমি তুমি ব্যতীত একজন বা একটি বোঝানো হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। কোন এক্সপ্রেশনের জন্য ভার্বের গঠন কি হবে ওই জিনিসটা খুব দ্রুত ক্যাচ করার জন্য আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে আমি প্রত্যেকটা এক্সপ্রেশন একটা সেন্টেন্স দিয়ে দেখিয়েছি। আঁকি, এঁকেছিলাম, আঁকব, আঁকছি, আঁকছিলাম, আঁকতে থাকবো, এঁকেছি, আঁকতে পারি, আঁকতে পারতাম, আঁকতে হবে, আঁকতে হয়েছিল, আঁকতে হয়, আঁকতে পারি, আঁকতাম, আঁকা উচিত। এখানে 15টা এক্সপ্রেশন আমি একটা সেন্টেন্স দিয়ে দেখিয়েছি, আর এখানে সাবজেক্ট হিসেবে আমিকে ধরে নিয়েছি। তাহলে এখন প্র্যাকটিস আরও কিভাবে করা যায়, এখন সাবজেক্ট আমির পরিবর্তে যদি সে ধরে নেই তাহলে সে আঁকে, সে এঁকেছিল, সে আঁকবে, সে আঁকছে, সে আঁকছিল, সে আঁকতে থাকবে, সে এঁকেছে, সে আঁকতে পারে, সে আঁকতে পারত, তার আঁকতে হবে, তার আঁকতে হয়েছিল, তার আঁকতে হয়, সে আঁকতে পারে, সে আঁকত, তার আঁকা উচিত। এরপরে যদি তারা দিয়ে বলি, তারা আঁকে, তারা এঁকেছিল, তারা আঁকবে, তারা আঁকছে, তারা আঁকছিল, তারা আঁকতে থাকবে, তারা এঁকেছে, তারা আঁকতে পারে, তারা আঁকতে পারত, তাদের আঁকতে হবে, তাদের আঁকতে হয়েছিল, তাদের আঁকতে হয়, তারা আঁকতে পারে, তারা আঁকত, তাদের আঁকা উচিত। এভাবে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ক্রিয়া দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এতে করে কোন এক্সপ্রেশনের জন্য ভার্বের গঠন কি হবে ওটা কুইকলি ক্যাচ করা পসিবল হবে। এখন টেবল 11, এখানে আমরা দেখে নিব কিভাবে একটার পরে একটা ওয়ার্ড বসিয়ে সেন্টেন্স মেক করা যায়। একটি বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করতে হলে আমাদেরকে জেনারেল স্ট্রাকচার ফলো করতে হবে। আর অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, এরপরে হেল্পিং ভার্ব, এরপরে প্রিন্সিপাল ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে বাকি অংশ। আরেকটা বিষয়, এখানে হেল্পিং ভার্ব, অবজেক্ট এবং বাকি অংশের মধ্যে স্টার মার্ক দিয়েছি, কারণ এই তিনটি অংশ একটা সেন্টেন্সের মধ্যে আসতেও পারে আবার নাও আসতে পারে, বাট সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব অবশ্যই বসবে। এখন আমরা যেহেতু প্রথমবারের মতো একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করতে যাচ্ছি, কোনটা সাবজেক্ট, কোনটা হেল্পিং ভার্ব, কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা বাকি অংশ, ওই বিষয় তো আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি নিচে নোট দিয়ে দিয়েছি। তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এখন আমি বাংলা সেন্টেন্স থেকে কিভাবে বের করে নিব, আমাদেরকে প্রথমে বাংলা সেন্টেন্সের ক্রিয়া কোনটা ওটা ফাইন্ড আউট করতে হবে। এখন বাংলা সেন্টেন্সের ক্রিয়া তো সব সময় শেষে থাকে, যেমন আঁকি, ওই ক্রিয়াকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবো ওটা হচ্ছে ওই সেন্টেন্সের জন্য সাবজেক্ট। এরপরে হেল্পিং ভার্ব, কোন হেল্পিং ভার্ব বসবে ওই বিষয়টা আমরা ক্লিয়ার করে নিব টপ 15 থেকে। এরপরে প্রিন্সিপাল ভার্ব, একটু আগেই তো বলেছি প্রিন্সিপাল ভার্ব সবসময় বাংলা সেন্টেন্সের লাস্টে থাকবে। এরপরে অবজেক্ট, অবজেক্ট কিভাবে বের করব, একইভাবে আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবো ওটা হচ্ছে ওই সেন্টেন্সের জন্য অবজেক্ট। এরপরে বাকি অংশ বসবে। এখন বাকি অংশ আমি ইংলিশে কিভাবে বসাবো, ওই ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে পিছন থেকে ক্রমান্বয়ে একটি একটি শব্দ নিয়ে আমাদেরকে বাই সিকোয়েন্স বসিয়ে আসতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব।
একটি সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ওই সেন্টেন্সে থাকা ক্রিয়াকে ফাইন্ড আউট করে না। আমরা জানি ক্রিয়া সবসময় বাংলা সেন্টেন্সের শেষে থাকে, সো এখানে ক্রিয়া হচ্ছে আঁকি। এখন অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার যে কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসানো লাগে। এখন সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমরা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে আঁকে, আমি আঁকি, সো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর আমির ইংলিশ হচ্ছে আই, সো এখানে সাবজেক্ট আই বসবে। এরপরে হেল্পিং ভার্ব বসাবো। এখন এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব বসবে কি বসবে না ওটা ডিপেন্ড করবে টপ 15-এ দেওয়া এক্সপ্রেশনের উপর। এখন আমরা দেখে নিব এই সেন্টেন্সটি এখান থেকে কোন এক্সপ্রেশনের সাথে মিলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশন 1 এর সাথে মিলছে, সো এখানে কোনো হেল্পিং ভার্ব বসবে না, ডিরেক্ট প্রিন্সিপাল ভার্ব বসবে। ওকে, এখন প্রিন্সিপাল ভার্ব কোন ফর্মে বসবে? প্রেজেন্ট ফর্মে বসবে। আচ্ছা, এখন তাহলে আঁকির ইংলিশ কি? ড্র, সো এখানে ড্র বসবে। এরপরে অবজেক্ট বসাবো। একইভাবে অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। আমি কি আঁকি? একটি ছবি আঁকি। আমরা জানি একটি ইংলিশ হচ্ছে এ। এরপর ছবি ইংলিশ পিকচার, সো পিকচার বসবে। ফাইনালি ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে আই ড্র আ পিকচার। এখন আমরা আরেকটা সেন্টেন্স ট্রাই করব। একটি সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ওই সেন্টেন্সে থাকা ক্রিয়াকে ফাইন্ড আউট করে নেওয়া। আমরা জানি ক্রিয়া সবসময় বাংলা সেন্টেন্সের শেষে থাকে, সো এখানে ক্রিয়া হচ্ছে পান করছি। ওকে, এখন আমরা অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসাবো, আর সাবজেক্ট বসানোর জন্য আমাদেরকে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করা লাগবে। এখন তাহলে পান করছি, তাহলে কে পান করছে? আমি পান করছি, সো এখানে সাবজেক্ট আমি বসবে, আর আমি ইংলিশ হচ্ছে আই। এখন হেল্পিং ভার্ব বসাবো, আর হেল্পিং ভার্ব বসবে কি বসবে না ওটা ডিপেন্ড করবে টপ 15-এর উপর। তাহলে দেখবো আমরা কোন এক্সপ্রেশনের সাথে এই সেন্টেন্সটি মিলে যাচ্ছে। আঁকি মিলছে না, এঁকেছিলাম মিলছে না, আঁকবো মিলছে না, আঁকছি 4 নাম্বার এক্সপ্রেশনের সাথে মিলে যাচ্ছে। তাহলে এখানে হেল্পিং ভার্ব এম ইজ আর বসবে। আমরা আগে থেকে জানি সাবজেক্ট যখন আই হয় তখন হেল্পিং ভার্ব এম ইজ আর এই তিনটার মধ্যে এম বসাতে হয়, সো এখানে এম বসবে। এরপরে প্রিন্সিপাল ভার্ব বসবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কোন ফর্মে বসবে? আইএনজি ফর্মে বসবে। তাহলে পান করার ইংলিশ কি? পান করার ড্রিঙ্ক, আর ড্রিঙ্কের আইএনজি ফর্ম কি? ড্রিঙ্কিং। এখন অবজেক্ট বসাবো। একইভাবে অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমাদের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি পান করছি? পানি পান করছি। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে পানি, আর পানির ইংলিশ কি? ওয়াটার, সো এখানে অবজেক্ট হিসেবে ওয়াটার বসবে। ফাইনালি এখানে ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। এখন আমরা আরেকটা সেন্টেন্স ট্রাই করব। যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ওই সেন্টেন্সে থাকা ক্রিয়াকে ফাইন্ড আউট করা, আর আমরা জানি ক্রিয়া সবসময় বাংলা সেন্টেন্সের শেষে থাকে, সো এখানে ক্রিয়া হচ্ছে খেয়েছে। অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, আর সাবজেক্ট একটা বাংলা সেন্টেন্স থেকে বের করে নেওয়ার নিয়ম হচ্ছে ওই সেন্টেন্সে থাকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে।
এখন আমরা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে খেয়েছে, সে খেয়েছে, সো এখানে সাবজেক্ট সে, আর সে ইংলিশ হচ্ছে হি। যদি ফিমেল হয় তাহলে শি বসবে। আমরা ধরে নিচ্ছি মেল, সো এখানে হি বসাবো। এখন হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বসবে কি বসবে না ওটা ডিপেন্ড করবে টপ 15 এর উপর। এখন টপ 15-এ থাকা কোন এক্সপ্রেশনের সাথে এই সেন্টেন্সটা যাচ্ছে ওটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। এই সেন্টেন্সে ক্রিয়া হচ্ছে খেয়েছে, তাহলে আমরা এখন মিলাবো। তাহলে খেয়েছে ওই ক্রিয়াটা 7 নম্বর এক্সপ্রেশনের সাথে মিলেছে, সো এখানে হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ বসবে। এখন কি হ্যাজ বসবে নাকি হ্যাভ বসবে ওই বিষয়টা আমরা এই টেবলটা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন ক্লিয়ার করে দিয়েছিলাম। ওখান থেকে যদি আমি রেফারেন্স নিয়ে বলি, তাহলে যদি সাবজেক্ট আমি তুমি ব্যতীত সাবজেক্ট দিয়ে যদি একজন বা একটি বোঝানো হয় তাহলে হেল্পিং ভার্ব হ্যাজ বসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি তুমি ব্যতীত এই সাবজেক্ট দিয়ে একজন বোঝাচ্ছে, সে একজন বোঝাচ্ছে, সো এখানে হেল্পিং ভার্ব হ্যাজ বসবে। এরপরে প্রিন্সিপাল ভার্ব, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপাল ভার্ব 3 নম্বর ফর্মে বসানো হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে এখন আমরা যে ক্রিয়াটা বসাবো ওটা পাস্ট পার্টিসিপল ফর্মে বসাবো। তাহলে খাওয়া, খাওয়ার ইংলিশ হচ্ছে কি ইট, আর ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, সো এখানে প্রিন্সিপাল ভার্ব ইটেন বসবে। এরপরে আমাদেরকে অবজেক্ট বসাতে হবে। একইভাবে অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে কি খেয়েছে, ভাত খেয়েছে, সো এখানে অবজেক্ট হচ্ছে ভাত, আর ভাতের ইংলিশ হচ্ছে কি রাইস, সো এখানে অবজেক্ট হিসেবে রাইস বসবে। ফাইনালি ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাজ ইটেন রাইস। এখন আমরা আরেকটা সেন্টেন্স ট্রাই করব। বরাবরের মতোই যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ওই সেন্টেন্সে থাকা ক্রিয়াকে ফাইন্ড আউট করে নেওয়া। আর আমরা জানি ক্রিয়া সবসময় বাংলা সেন্টেন্সের শেষে থাকে, সো এখানে ক্রিয়া হচ্ছে বানাচ্ছিল। এখন অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, আর সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমরা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। তাহলে কে বানাচ্ছিল, সে বানাচ্ছিল, সো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে সে, আর সে ইংলিশ হচ্ছে যদি মেল হয় হি হবে, আর যদি ফিমেল হয় তাহলে শি হবে। আমরা ধরে নিচ্ছি যিনি চা বানাচ্ছেন উনি ফিমেল, সো এখানে সাবজেক্ট শি বসবে। এরপরে হেল্পিং ভার্ব বসবে। এখন হেল্পিং ভার্ব বসবে কি বসবে না ওটা ডিপেন্ড করবে টপ 15-এর উপর। এখন আমরা দেখে নিব টপ 15 থেকে এই ক্রিয়াটা কোন এক্সপ্রেশনের সাথে যাচ্ছে। ওকে, তাহলে এখানে ক্রিয়া হচ্ছে বানাচ্ছিল, 5 নম্বর এক্সপ্রেশনের সাথে যাচ্ছে, সো এখানে হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়ার বসবে। এখন ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে ওই বিষয়টা আমরা এই টেবলটা নিয়ে যখন ডিসকাস করেছিলাম তখন ক্লিয়ার করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে ওয়াজ এবং ওয়ার দুইটা অপশন। আমরা বলেছিলাম যদি সাবজেক্ট দিয়ে যদি ইউ ব্যতীত একজন বোঝানো হয় তাহলে ওয়াজ বসবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে ইউ ব্যতীত সাবজেক্ট যেটা আছে ওটা দিয়ে একজন বোঝানো হচ্ছে, শি মানে তো একজনই মিন করা হচ্ছে এখানে, সো এখানে ওয়াজ বসবে। এরপরে প্রিন্সিপাল ভার্ব বসাবো। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ভার্ব কোন ফর্মে বসবে? আইএনজি ফর্মে বসবে। আচ্ছা, তাহলে বানানো ইংলিশ কি
এখান থেকে দেখে নিব আমরা মেক, তাহলে মেকের আইএনজি ফর্ম কি হবে? মেকিং। এরপর আমাদেরকে অবজেক্ট বসাতে হবে, আর বাংলা সেন্টেন্স থেকে অবজেক্ট বের করে নেওয়ার জন্য আমাদেরকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এখন আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে কি বানাচ্ছিল? চা বানাচ্ছিল। সো এখানে অবজেক্ট হিসেবে চা বসবে, আর চার ইংলিশ হচ্ছে টি। এরপরে আমাদেরকে বাকি অংশ বসাতে হবে, আর বাকি অংশ বসানোর ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে পিছন থেকে একটা একটা ওয়ার্ড ক্রমান্বয়ে বসতে থাকবে। তাহলে এখানে বাকি আছে কি? আমার জন্য। তাহলে পিছন থেকে, তাহলে পিছনের শব্দটা হচ্ছে জন্য, তাহলে প্রথমে জন্য বসবে। জন্য ইংলিশ কি? ফর, আগে ফর বসবে। এরপরে আমার, তাহলে আমার ইংলিশ কি? আমি বা আমাকে। এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সবসময় প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, কখনো সাবজেক্টিভ ফর্ম বসানো যায় না। সো এখানে মি বসবে। ফাইনালি ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে শি ওয়াজ মেকিং টি ফর মি। এতক্ষণ পর্যন্ত আমরা যে সেন্টেন্সগুলো মেক করেছি প্রত্যেকটা সেন্টেন্স রেগুলার সেন্টেন্স ছিল। এখন দৈনন্দিন জীবনে যখন আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে যাব, তখন সবসময় যে রেগুলার সেন্টেন্স দিয়ে কমিউনিকেশন করতে পারবো নট দ্যাট। মাঝে মধ্যে তো আমাদের নেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক সেন্টেন্সও বলার প্রয়োজন হতে পারে। যেমন এখানে হোয়াইট বোর্ডে যে সেন্টেন্সটা আছে, সে আমার জন্য চা বানাচ্ছিল, এই সেন্টেন্সটা তো এমনও হতে পারে সে আমার জন্য চা বানাচ্ছিল না। যেমন এখানে যে এক্সপ্রেশনগুলো দিয়েছি, আঁকি, আঁকি না হতে পারে, এরপরে আঁকবো, আঁকবো না হতে পারে। টোটাল কথা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সও হওয়ার পসিবিলিটি আছে। এখন কিভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, ছোট্ট একটা নোট দিব, ওই নোটটা ফলো করে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা যাবে খুব ইজিলি। আমরা এতক্ষণ পর্যন্ত যে সেন্টেন্সগুলো মেক করেছি সবগুলো সেন্টেন্সে অলমোস্ট হেল্পিং ভার্ব ছিল। হেল্পিং ভার্বের পরে একটা নট বসিয়ে দিলে সবগুলো সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। যেমন সে আমার জন্য চা বানাচ্ছিল, আমরা যখন বলবো সে আমার জন্য চা বানাচ্ছিল না, তখন এখানে হেল্পিং ভার্ব ওয়াস এর পরে একটা নট বসিয়ে দিলে চলবে। যেমন she was not making tea for me, সে আমার জন্য চা বানাচ্ছিল না। একইভাবে হেল্পিং ভার্ব যুক্ত প্রত্যেকটা সেন্টেন্সকে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিলে ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কিছু সেন্টেন্সের ক্ষেত্রে তো কোনো রকমের হেল্পিং ভার্ব থাকে না। যেই সব সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে না এবং যেই সব সেন্টেন্সের হেল্পিং ভার্বগুলো টু যুক্ত, ওই ক্ষেত্রে আলাদা একটা নোট ফলো করতে হবে। ওই বিষয়টা আমি হোয়াইট বোর্ডে লিখে বোঝাচ্ছি। যেই সব সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে না এবং যে হেল্পিং ভার্বগুলো টু যুক্ত, ওই ক্ষেত্রে আমরা যদি ওই সেন্টেন্সের প্রথম ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে, তখন আমরা ডু বা ডাস নট বসাবো। তখন আমরা সাবজেক্টের পরে ডু বা ডাস নট বসাবো। এখন এখানে আরেকটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, কখন ডু বসাবো কখন ডাস বসাবো। আমরা যে সাবজেক্টের পরে ডু বা ডাস বসাতে চলেছি, ওই সাবজেক্ট যদি আমি তুমি ব্যতীত ওই সাবজেক্ট দিয়ে যদি একজন বা একটি বোঝানো হয়, তখন ডাস নট বসবে, আর বাকি সব ক্ষেত্রে ডু নট বসবে। এরপরে ওই সেন্টেন্সের প্রথম ভার্বটা যদি পাস্ট ফর্মে হয়ে থাকে, তখন আমাদেরকে সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে। এই দুইটা কাজ করলেই ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। এখানে
আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তো বেসিক্যালি যখন একটা সেন্টেন্স মেক করেছিলাম তখন এখানে আমাদের যে এক্সপ্রেশনগুলো ছিল ওই এক্সপ্রেশনগুলো ফলো করে আমরা ক্রিয়াকে বসিয়েছিলাম, ভার্ব বসিয়েছিলাম। এখন যখন সাবজেক্টের পরে ডু নট বা ডাস নট বা ডিড নট চলে আসবে তখন এর পরে যে ক্রিয়াটা বসবে ওটা সবসময় বেস ফর্মে বসবে। এখন বিষয় হচ্ছে বেস ফর্ম আবার কি? বেস ফর্ম হচ্ছে ওই ফর্ম যেই ফর্ম থেকে একটা ভার্ব উৎপত্তি হয়। যেমন আমরা যদি বলি, যেমন এখানে আঁকা, আঁকার বেস ফর্ম কি? ড্র, যেটা এখানে প্রেজেন্ট ফর্ম হিসেবে দেখানো হচ্ছে। আর যদি আমি এইদিকে আসি, যেমন এম ইজ আর, এম ইজ আর এর বেস ফর্ম কি? বি, যেহেতু এম ইজ আর ওইগুলো বি থেকে এসেছে। এরপরে যদি বলি আমি হ্যাভ বা হ্যাজ, এইগুলোর বেস ফর্ম কি? হ্যাভ এবং হ্যাসের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, যেহেতু হ্যাভ থেকে ওই ভার্বগুলো এসেছে। তো মূল কথা হচ্ছে যখন আমরা ডু নট বা ডিড নট বা ডাস নটের পরে একটা ভার্ব বসাবো, ডেফিনেটলি ওই ভার্বকে আমরা বেস ফর্মে বসাবো। এই হচ্ছে একটা সেন্টেন্সকে রেগুলার থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার নিয়ম। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা কনভারসেশন করার ক্ষেত্রে আরেকজনকে প্রশ্ন করতে যাই তখন কিভাবে সেন্টেন্স মেক করব? আমরা রেগুলার সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আইডিয়া নিয়েছি, কিন্তু কিভাবে আরেকজনকে প্রশ্ন করব ওই বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। এই ক্ষেত্রে আমাদেরকে তাও সিম্পল একটা নোট ফলো করতে হবে। যেমন এখানে যে সেন্টেন্সটা আছে, সে আমার জন্য চা বানাচ্ছিল, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করি তাহলে এভাবে বলতে হয়, সে কি আমার জন্য চা বানাচ্ছিল? সে কি আমার জন্য চা বানাচ্ছিল? ওরকম এই সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করতে চাই তখন আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে। ওটা হচ্ছে ওই সেন্টেন্সে থাকা হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করে দিতে হবে। যেমন এই সেন্টেন্সটাকে যদি এখন আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করি তাহলে এভাবে বলা লাগবে, was she making tea for me? সে কি আমার জন্য চা বানাচ্ছিল? রাইট, এরকম। এখন বিষয় হচ্ছে যেই সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করতে যাচ্ছি ওই সেন্টেন্সে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে বা যে হেল্পিং ভার্ব আছে ওটা যদি টু যুক্ত হয়ে থাকে তখন কি করব? বিষয়টা আমি হোয়াইট বোর্ডে লিখে বোঝাচ্ছি। যে সেন্টেন্সকে প্রশ্নবোধকে কনভার্ট করব ওই সেন্টেন্সের প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে তখন আমরা ওই সেন্টেন্সের সাবজেক্টের আগে ডু বা ডাস বসিয়ে দিব। আবার বলছি, ওই সেন্টেন্সের প্রথম ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে, প্রেজেন্ট ফর্মে, তখন আমরা সাবজেক্টের আগে ডু বা ডাস বসিয়ে দিব। এখন এখানে ডু ডাস কনফিউজিং, কখন ডু কখন ডাস একই রুলস, যেটা একটু আগে আমি বলেছিলাম, যদি সাবজেক্ট দিয়ে আমি তুমি ব্যতীত একজন বা একটি বোঝানো হয় তাহলে ডাস, বাকি সব ক্ষেত্রে ডু বসবে। আর ওই সেন্টেন্সের প্রথম ভার্ব যদি ফার্স্ট ফর্মে হয়ে থাকে তখন সাবজেক্টের আগে ডিড বসাতে হবে। এরপর আরও একটা কাজ করতে হবে, ডু বা ডিড সেন্টেন্সে অ্যাড করার পরে ডু বা ডিড বা ডাসের পরে যে ভার্বটা বসবে ওটা অবশ্যই বেস ফর্মে বসবে। আর বেস ফর্ম কি ওটা আমি একটু আগে ক্লিয়ার করে দিয়েছি। এখন আরও একটা বিষয় একসাথে আমি অ্যাড করে দিচ্ছি, আমি যে প্রশ্নবোধক সেন্টেন্সগুলোর কথা বলছি সবগুলো হচ্ছে এখানে কোয়েশ্চেন ওয়ার্ড ছাড়া। এখন যদি আমার প্রশ্নবোধক সেন্টেন্সটা কোয়েশ্চেন ওয়ার্ড যুক্ত হয় তখন কি করব? ওই ক্ষেত্রে সিম্পলি আমাদের একটা কাজ করতে হবে, ওই কোয়েশ্চেন ওয়ার্ডকে সবার আগে বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমরা নর্মালি একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক সেন্টেন্স করার ক্ষেত্রে হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসার কথা বলেছি। যদি ওই প্রশ্নবোধক সেন্টেন্সটা কোয়েশ্চেন ওয়ার্ড যুক্ত হয়ে থাকে ওই ক্ষেত্রে ওই হেল্পিং ভার্বের আগে ওই কোয়েশ্চেন ওয়ার্ডকে বসিয়ে দিলে ওই সেন্টেন্সটা কোয়েশ্চেন ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে।
যেমন হোয়াইট বোর্ডে যে সেন্টেন্সটি আছে ওই সেন্টেন্সটিকে যদি আমরা কোয়েশ্চেন ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করি তাহলে তখন কি হবে, সে আমার জন্য চা বানাচ্ছিল। এখন এই সেন্টেন্সটাকে আমরা বাংলাতে যদি এভাবে বলি, সে আমার জন্য কোথায় চা বানাচ্ছিল, তখন সেন্টেন্সটা হয়ে যাবে, তাহলে যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স ওয়াজটা আগে চলে আসবে, আর যেহেতু এখানে কোথায় এসেছে ওই জন্য এখান থেকে আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড ওয়ার নিতে হবে। তাহলে ফাইনালি সেন্টেন্সটা হবে ওয়ার ওয়াজ শি মেকিং টি ফর মি। আবার বলছি, ওয়ার ওয়াজ শি মেকিং টি ফর মি। এভাবে যে কোনো সেন্টেন্সকে, যে কোনো রেগুলার সেন্টেন্সকে আমরা খুব ইজি ওয়েতে প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করতে পারবো। এখন আজকের লেকচার তো অনেকগুলো বিষয় আমরা একসাথে শিখেছি। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে মেমোরাইজ করে রাখবো? খুব ইজি একটা ওয়ে হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং এইভাবে সেন্টেন্স মেকিংয়ের উপর আমাদের আরও অনেক লেকচার আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দিব। আমাদের টার্গেট হচ্ছে একজন স্টুডেন্ট যেন নিজে থেকে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারে। আর যদি কেউ এটা বলে এই প্রশ্নটা করে, আজকে এই 35 থেকে 40 মিনিটের বা 30 মিনিটের এই লেকচারটা শোনার পর আমি কয়টা সেন্টেন্স মেক করতে পারবো শুধু আজকে এই ওয়ার্ডগুলো থেকে? আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে টোটাল এক্সপ্রেশন আছে 15টা। ছোট্ট একটা নোট ফলো করলে সবগুলো সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা হয়ে যাবে। তাহলে যোগ আরো 15। আরেকটা নোট ফলো করলে সবগুলো সেন্টেন্স প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে, আরো 15। এরপরে এখানে প্রোনাউন আছে কয়টা? 1 2 3 4 5 6টা, এটা বাদ দিলাম 6টা, তাহলে গুণ 6। আবার অবজেক্টিভ ফর্ম আছে কয়টা? 6টা, আবার 6। এরপরে এখানে কোয়েশ্চেন ওয়ার্ড আছে কয়টা? 8টা, সো গুণ 8। এরপরে এখানে ক্রিয়া আছে কয়টা? 10টা, গুণ 10। তাহলে এখন আমরা হিসেব করব। 45 গুণ 6 গুণ 6 গুণ 8 গুণ 10, 1,29,600। তার মানে হোয়াইট বোর্ডে যে ওয়ার্ডগুলো দিয়েছি সবগুলো ওয়ার্ড মেমোরাইজ করে একজন স্টুডেন্ট 1,29,600টা সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারে। এই 1,29,600 সেন্টেন্স মেক করা শেখানো আমার টার্গেট নয়। আমার টার্গেট হচ্ছে একজন স্টুডেন্ট যেন নিজে থেকে প্রত্যেকটা সেন্টেন্স মেক করতে পারে। যেমন এখানে আমি 10টা ক্রিয়া দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় ওটা দেখিয়েছি। এখন একজন স্টুডেন্ট যখন আরেকজনের সাথে কনভারসেশন করবে, এই 10টা ক্রিয়ার মধ্যে যে তার কনভারসেশন লিমিটেড থাকবে, নট দ্যাট, তার তো এই 10টার বাহিরেও কথা বলার প্রয়োজন হতে পারে, তখন কি করবে? দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে আরেকজনের সাথে স্মুথলি কনভারসেশন করার জন্য একজন স্টুডেন্টকে অনেক বেশি বেশি করে ওয়ার্ড মেমোরাইজ করতে হবে। ওই জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ক্লাস ভিত্তিক আলাদা আলাদা ওয়ার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেন একজন স্টুডেন্ট ইজিভাবে মেমোরাইজ করতে পারে। এরপরেও ইংলিশে নিজে থেকে কিছু লিখতে গিয়ে বা কথা বলতে গিয়ে যদি কোনো অবস্ট্রাকল ফেস করো, আমি সাজেস্ট করব আমাদের ফেসবুক পেজ আছে বা আমাদের ইউটিউব চ্যানেল আছে, কমেন্ট করে আমাদেরকে জানানোর জন্য। আজকের ভিডিওটা এইটুকুই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।